রাজধানীর রামপুরায় দুই ভাই বোনকে শ্বাসরোধেই হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট, শরীরে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। দুইজনের দেহে কিছু আঘাতের চিহ্ন পাই, কিছু ব্রুইজ পেয়েছি, কিছু অ্যাব্রেশন পেয়েছি। শ্বাসজনিত কারণে মৃত্যু হলে আমরা সায়ানোসিস বলে একটা শব্দ ডাক্তারি ভাষায় বলি, সেটা পাওয়া গেছে দুইজনের দেহেই। রাজধানীর ধানমন্ডি থেকে এইচএসসি পরীক্ষার্থী ও মনোহরগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। কুমিল্লায় দুই শিশু হত্যার প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেফতার। যেটি বলেছে যে বালিশ চাপা দিয়ে এবং দড়ি দিয়ে রশি দিয়ে সে শ্বাসরোধ করে হত্যা করেছে। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এটিএম কার্ড জালিয়াতির সাথে দেশের কমপক্ষে 40টি ব্যবসা প্রতিষ্ঠান জড়িত, রিমান্ডে জানিয়েছে পোল্যান্ডের সেই নাগরিক। ৭১-এর মার্চেই শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু। মানচিত্রকে বাঁচাতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। চুলার অনিরাপদ সংযোগ, বিদ্যুতের খোলা তার সহ বিভিন্ন কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি মোকাবিলার আশ্বাস কর্তৃপক্ষের। পদ্মা সেতুতে এখনো পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই দুটি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। এবং এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। আগামীকালের বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট পেতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। খাদ্যে বিষক্রিয়া মৃত্যুর কারণ নয়। রাজধানীর বনশ্রীর দুই ভাই বোনকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। ময়নাতদন্তে পাওয়া গেছে গলায় আঘাতের চিহ্ন। যদিও গতকাল রাতে তার বাবা মা দাবি করেছিল বাসি খাবার খাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাদের। তবে বিষয়টি কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ হস্তান্তরে রাজি হননি তিনি। সব মিলিয়ে ভাই বোনের এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে রোববার বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে অবশিষ্টাংশ বাসায় এনে ফ্রিজে রেখে দেন মা। সোমবার দুপুরে সেই খাবার খেয়ে ঘুমাতে যায় তারা। এরপর আর ভাঙেনি সেই ঘুম। আমাকে ফোন দিছে, মিলা মেয়েটা তো নড়তেছে না, মেয়ে ছেলে দুটোর কি হলো, এরা উঠে না গে ঘুম থেকে, এই শেষ। আমি যাই দেখি একই অবস্থা। প্রাথমিক দৃশ্যপট ছিল এরকমই, আর তাই পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিয়ে যেতে চায় বাবা মা। কিন্তু রাতেই কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আপত্তি করেন ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ হস্তান্তরে। আমি দেখার পর যেহেতু মৃত পাই, আমার কাছে সন্দেহজনক মনে হয়, আমি এই জন্য পোস্টমর্টেমে দিয়েছি। পোস্টমর্টেম হলে কনফার্ম হওয়া যাবে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। আর সকালে সন্দেহই সত্যি হয়। ময়নাতদন্তে নুসরাত ও আলভি দুজনের শরীরেই শ্বাসরোধ করে হত্যার আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। অর্ণির দেহে গলায় আমরা ব্রুইজ পেয়েছি, গলায় চোখে আমরা রক্ত জমার পেয়েছি। তার শ্বাসজনিত কারণে মৃত্যু হলে আমরা সায়ানোসিস বলে একটা শব্দ ডাক্তারি ভাষায় বলি, সেটা পাওয়া গেছে দুইজনের দেহেই। আর আলবি আমানের শরীরে পায়ে আমরা ব্রুইজ পেয়েছি, গলায় একটা অ্যাব্রেশন পেয়েছি। এদিকে এই রিপোর্ট দেওয়ার সময় তাদের বাবা মা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাদের এক আত্মীয় জানায় দাফনের প্রস্তুতি নিতে দেশের বাড়ি জামালপুরে আগেই চলে গেছেন তারা। দেশের বাড়িতে চলে গেছে তারা, তখনই মাটি হবে দেশের বাড়িতে জামালপুরে চলে গেছে। তাদের সম্পর্ক চমৎকার ছিল আমার জানা মতে। বাচ্চাদের সাথে না, খুব ভালো সম্পর্ক ছিল, কোনো ধরনের না কিছু না, কোনো ছিল না, ভালো সম্পর্ক ছিল। শিশু নুসরাত আমান অরণি ভিকারুন্নেসা স্কুলের ৬ষ্ঠ শ্রেণী এবং আলভি আমান হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। দুই ভাই বোনের মৃত্যুর ঘটনার বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেলে রয়েছেন আমাদের রিপোর্টার সজল দাস ও রামপুরায় বনশ্রীর বাসায় রয়েছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সজলের কাছে। সজল,
দুই শিশুর যে মরদেহ উদ্ধার করা হয়েছে সেই শিশু দুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে বলে আমাদেরকে যে ফরেনসিক চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে তারা আবারও সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলছেন, প্রথম দফায় আমাদেরকে তারা জানিয়েছিলেন যে শিশু দুটির শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে, যে আঘাতের চিহ্নগুলো থেকে খুব সহজেই তারা ধারণা করছেন যে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং আসলে ফরেনসিক চিকিৎসকরা এই মাত্রই কথা বলে তারা এখান থেকে চলে গেলেন। এবং পুরো ঘটনার যদি একটু বলি যে গত পরশুদিন রাতে আসলে এই শিশু দুজন তাদের পরিবারের সদস্যদের সাথে একটি হোটেলে, একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা কিছু খাবার প্যাকিং করে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তারা ছিলেন, কিছু খাবার প্যাকিং করে তারা বাসায় নিয়ে আসেন এবং এরপর গতকালকে দুপুরে সেই ফ্রিজ থেকে বের করা খাবার তারা গরম করে দুপুরে খাবার খান এবং দুপুরে খাবার খাওয়ার পরে তারা ঘুমাতে যান। এবং দুপুরে খাবার খাওয়ার পরেই মূলত সন্ধ্যার দিকে তাদেরকে যখন পরিবারের লোকজন ঘুম থেকে উঠাতে যায়, কিন্তু তারপর তারা ঘুম থেকে ওঠেনি, মোটামুটি অচেতন অবস্থায় পড়েছিল এবং ঠিক 8:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয় তাদেরকে এবং এখানেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এবং এরপর থেকে আসলে একটি ঘটনা চলছিল, একটা কথা সবাই বলে আসছিলেন যেটাই, যে খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। কিন্তু আজকে সকালে 10:30টার দিকে যিনি ফরেনসিক চিকিৎসক ডক্টর প্রদীপ বিশ্বাস, তিনি আমাদেরকে যেটি জানান যে শিশু দুটির ময়নাতদন্তে প্রাথমিকভাবে তারা এমন কিছু আলামত পেয়েছেন যা থেকে খুব সহজেই তারা বলছিলেন যে এটি একটি শ্বাসরোধ করে হত্যার আলামত তারা পেয়েছিলেন, শ্বাসরোধ করে হত্যার ঘটনা। কিন্তু কিছুক্ষণ আগে তারা আবারও একটি সংবাদ সম্মেলন করেছেন এবং এখানে তারা বলছেন যে শিশু দুটির জিহ্বায় কামড় দেয়া কিছু আলামত ছিল, জিহ্বায় কামড় দেয়া ছিল এবং তাদের চোখেও রক্ত জমাট বাঁধা অবস্থায় ছিল, যে কারণে তারা আসলে বলছেন যে এটি একটি হত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে তারা ধারণা করছেন এবং তারা এটি দাবি করছেন। এবং এর পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার জন্য তাদেরকে যে খাবারের আলামত তারা পেয়েছেন কিংবা এখান থেকে তারা আলামত সংগ্রহ করে মহাখালীর যে রাসায়নিক পরীক্ষাগার রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং সেই পরীক্ষাগারে মূলত রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তারা পরীক্ষা করে দেখবেন যে খাবারে কোনো ধরনের বিষ ছিল কিনা। তবে ফরেনসিক যে চিকিৎসকরা রয়েছেন তাদের প্রাথমিক যে কথাটা তারা বলেছেন যে এটি আসলে শ্বাসরোধ করে হত্যার আলামত তারা পেয়েছেন এবং এটি একটি হত্যাকাণ্ড বলে তারা প্রাথমিকভাবে দাবি করছেন। তো এই মুহূর্তে রামপুরার বনশ্রীতে শিশু দুটির বাসায় রয়েছেন আমাদের সহকর্মী ওমর ফারুক, সেখানে সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, যেমনটি বলছিলেন যে চিকিৎসক প্রাথমিকভাবে যে ময়নাতদন্ত করেছেন সেখানে জানিয়েছেন যে ভাই বোনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ যেই খাদ্যে বিষক্রিয়ার কথা বলা হচ্ছে সেই খাদ্যে বিষক্রিয়ার পাশাপাশি যে এই দুই ভাই বোনের গায়ে কেউ হাত তুলেছিল কিনা এই প্রশ্নটি কিন্তু এখন সামনে চলে এসেছে এবং স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যেই ভাই বোনের যে বাবা মা, তারাই মূলত এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং সেই উত্তর জানার জন্যই আসলে বনশ্রীর যেই বি ব্লকের 4 নম্বর রোডের যে 9 নম্বর বাসা, সেই 9 নম্বর বাসায় আমরা এসেছি এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সেই বাবা মাকে আমরা এখানে পাইনি। এখানে তাদের যে দূর সম্পর্কের দুজন পুরুষ আত্মীয় আছেন তারা মূলত এখানে এসেছেন এবং এর পাশাপাশি এই আশপাশের এলাকার যারা আছেন উৎসুক জনতা, উৎসুক মানুষ এবং দুই ভাই বোনের স্কুলের সহপাঠী এবং তাদের গার্ডিয়ান তারাও এসেছিলেন। তাদের কাছ থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে এই যে বাবা মা তারা যে তাদের যে জামালপুরের বাড়ি, সেই জামালপুরের বাড়িতে সকালের দিকেই রওনা হয়ে গিয়েছেন। তবে এখানে যারা যে দুজন পুরুষ আত্মীয় রয়েছেন আমরা তাদের সাথে এখন কথা বলবো যে আপনারা আসলে এখন কি জন্য এসেছেন এবং যাওয়ার আগে আপনাদেরকে কি বলে গিয়েছেন তারা। বাট আমরা গতকালকে খবর পাইছি, আমার মামা ফোন দিছে, মানে অফিস উনি ব্যাংকে চাকরি করে, তো উনি ফোন দিছে বলে এরকম আর কি তোমার বোন আর কি আমার আন্টির মেয়ে অসুস্থ দুইটা, তো মনে মেডিকেলে নিয়ে যেতে হবে। তাই আমি আচ্ছা কোন মেডিকেলে? ঢাকা মেডিকেলে। তো আমি থাকি নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে ডাইরেক্ট চলে আসছি। পরে ওখানে গিয়ে দেখতে পারেন যাই মৃত্যু হয়ে গেছে। পরে আর কি ডুম ঘরে দেখলাম, হ্যাঁ মৃত্যু। পরে রাইতে দেখে চলে আসলাম, তো বললো নাকি 10টা বাজে পোস্টমর্টম হবে, 10টা বাজে পোস্টমর্টম করার পর আমাদের লাশ আমাদের এখানে দিয়ে দিবে। তো এখন সকালবেলা ওদের যাওয়ার উদ্দেশ্য হলো এটা, যেমন লাশ নিয়ে আসে 10টা বাজে ওরা বলছে, 10টা 11টা 12টা হইতেই পারে আসতে। ওই এখন সকালবেলা ওরা বাবা মা চলে গেল, মানে রাস্তায় তো অনেক জ্যাম লাগবে,
জ্যাম লাগার কারণে মানে ওদের আগে পাঠানোর উদ্দেশ্য এটাই। মানে এমনিতে যে ডাক্তার বলতেছে যে তাদের বাচ্চা দুটার গায়ে আপনার মারের আঘাত পাওয়া গেছে আর কি, এমনিতে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেছিল এরকম কিছু কি জানিয়েছেন ওই যে বাচ্চা দুটার বাবা? এখন তো ওই যে যেই তো কালকেই চলে আসছে, এখন তারপরে যাওয়া আসি হয় নাই আমার, আর কিছু জানি না আমি। কালকে এমনি গিয়ে খালি দেখে বার চলে আসছি। এমনি বাচ্চা দুজন আপনার কি হয়? আমার মানে আমার মামার বিয়ে করছে আর বইয়ের মেয়ে, আচ্ছা, আপনার কি আন্টির মেয়ে, দুঃসম্পর্কের আত্মীয় আপনার? যে হ্যাঁ, আপনি মাহমুদ, আপনি যেটি শুনলেন যে এখানে যে দুঃসম্পর্কের একজন আত্মীয়, তার সাথে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে যেটি জানালেন মূলত যে রাজধানী থেকে জামালপুর অনেক দূর এবং সেই দূরের কারণেই বাবা মা আগে চলে গিয়েছেন। তবে এটা অনেকেই প্রশ্ন তুলেছেন যে দুটি বাচ্চার মৃতদেহ এখনো পর্যন্ত মর্গে আছে, এমন অবস্থায় কিভাবে বাবা অন্তত বাবা মা এই বিষয়টি সুরাহা না করে কেন চলে গেলেন, এটা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আসলে সেই বাবা মার সাথে কথা বলেই মূলত যেই সংশয় এবং সন্দেহ তৈরি হচ্ছে সেটি আসলে দূর হবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, দুই ভাই বোনের মৃত্যুর ঘটনার বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরা বনশ্রী থেকে সহকর্মী মোহাম্মদ ফারুক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সজল দাস। যাচ্ছি পরের প্রসঙ্গে। এদিকে রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুদীপ্ত নামের ওই পরীক্ষার্থীর বাবা জানান, গত দুদিন ধরে নিখোঁজ ছিল সে। গত রোববার থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর অজ্ঞাত লাশ দেখে তার পরিবারকে খবর দেয় ধানমন্ডি থানা পুলিশ। সকালবেলায় ধানমন্ডি লেক থেকে খবর পেয়ে সুদীপ্তের লাশ উদ্ধার করা হয়। মৃত সুদীপ্তের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুদীপ্ত দত্তের মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটি খতিয়ে দেখছে এখন পুলিশ। সকালে লোকমুখে সংবাদপ্রাপ্ত হয়ে ধানমন্ডি লেক থেকে যে জিগাতলা মোড়, এই ধানমন্ডি লেক থেকে লাশটা উদ্ধার করেছে। আমার প্রপারলি সুরতাল প্রতিবেদন করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। পরক্ষণেই ওই মৃতের মা বাবা এসে লাশটি শনাক্ত করে জানে যে তাদেরই ছেলে। এদিকে কুমিল্লায় 2 ও লাকসামে এক শিশু হত্যার রেশ কাটতে না কাটতেই এবার জেলার মনোহরগঞ্জে নিখোঁজের একদিন পর রিয়াদ নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বাসা থেকে বের হয় রিয়াদ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিনভর অপেক্ষার পর রাতেও তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সকালে দিশাগঞ্জ বাজারের পাশে বস্তাবন্দি অবস্থায় রিয়াদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। সন্ধ্যার পরে বাজার গেছে, কে কোয়া লাগবেছে, কে কোয়া কিতা বেছে, তো মনের এত সন্দেহ আনি না ভাই। আর উত্তর আল্লাহকে কোনো কারগল কিচ্ছু নেই। আর উত্তর এরকম করে চলিয়ে ভাই মেয়েদে আজ দে আর উত্তরে দিয়ে মৃত্যু হবে ভাই, এখনো জানি না। আমরা এই হত্যাকারীকে ধরে আইন আমলে এনে উচিত বিচার, যেটি এই মা চাচ্ছেন তার সন্তানের উচিত বিচার, নিশ্চয়ই রাষ্ট্র সরকার আমরা সেটি করব। এদিকে কুমিল্লায় 2 শিশু হত্যা মামলার প্রধান আসামি ছোটনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ছোটন রাজধানীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছিল কুমিল্লা জেলা পুলিশ ও ডিবির একটি যৌথ দল। পরে গতকাল রাতে তাকে মালিবাগের টুইন টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করে তারা। এরপর ছোটনকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বাকি আসামিদেরকেও গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে ঢুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় তালাবদ্ধ অবস্থায় 2 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এটিএম কার্ড জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার ঘটনায় ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী সহ 40টি প্রতিষ্ঠান জড়িত বলে গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন গ্রেফতার পোল্যান্ডের নাগরিক পিওতর সিজোফ্রেন। তার কাছ থেকে তথ্য পেয়ে বেশ কয়েকজনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
তারা যে তালিকা দিয়েছে তাতে 40-50 জনের মতো 40-50টি প্রতিষ্ঠানের তালিকা বা ব্যক্তির নাম সেটি রয়েছে। তবে আমরা যাচাই বাছাই করছি যে তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা আছে যেমন, ঠিক তেমনি ভাবে কোনো মার্চেন্ট রয়েছে, সেখানে হোটেল ব্যবসায়ী রয়েছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে গান বাজনাতে সব ধরনের আসলে ব্যবসায়ী কিছু কিছু লোকের নাম বা প্রতিষ্ঠানের নাম তারা দিয়েছে। গ্রামীণ রাস্তায় ছোট ছোট কালভার্ট নির্মাণ প্রকল্প সহ 6,650 কোটি 75 লাখ টাকার 12টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে 64টি জেলার 489টি উপজেলার গ্রামীণ রাস্তায় ছোট ছোট কালভার্ট নির্মাণ প্রকল্প। এছাড়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, 4টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, সাপোর্ট টু জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর, ঢাকা বাইপাস প্রকল্প। এবার অগ্নিঝরা মার্চের খবর। আজ 1 মার্চ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছিল এ মাসেই। গণতন্ত্রের মূল আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে চেয়েছিল তৎকালীন পাক সামরিক সরকার। সাধারণ মানুষের মাঝে স্পষ্ট হয়ে উঠেছিল বাংলাদেশকে স্বাধীন করতে না পারলে দেশের মানুষের ওপর বৈষম্য আর নির্যাতনের অবসান ঘটবে না। তাই শোষণ থেকে মুক্ত হতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার যুদ্ধে। তবে ৭১-এ যে দেশের স্বপ্ন দেখা হয়েছিল তা আজও সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে অভিমত বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। ৫২, ৬৬, ৬৯ এবং সবশেষ ১৯৭১। দীর্ঘ ১৯ বছরের রক্তঝরা বেগবান আন্দোলন নতুন করে এক জাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে ঢেউয়ের শীর্ষবিন্দু ছুঁয়েছিল ১৯৭১-এর মার্চ মাসে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও আজকের এই দিনে এক বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সে অন্যায়ের প্রতিবাদ করতে তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্রকণ্ঠে ভেসে আসে মুক্তির ডাক। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণের 18 দিন পরেই 9 মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে জাতি। যে যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর বুকে এক নতুন মানচিত্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। গবেষকরা বলছেন স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এ মার্চকে কেন্দ্র করেই। ঢাকা কেন্দ্র হলেও ঢাকা থেকে যেসব দিক নির্দেশনা যেত, এগুলির প্রতি তাকিয়ে থাকতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। পূর্ব প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনার একটা ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে স্বপ্ন দেখা হয়েছিল ৭১-এ, স্বাধীনতার ৪৫ বছর পরেও তা সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের যে চেতনার কথাটি বলি আমরা, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠবে, এমন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছরের ঘটনাবলী থেকে প্রমাণ করে সেই জায়গাটায় যে সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়নি। যে চেতনা নিয়ে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল তা সবার মাঝে জাগ্রত করে রাখার কথা জানালেন তারা। ৭১-এর মুক্তির যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের নীতিতে ছিল না ধর্ম আর জাতিগত পরিচয়ের কোনো দ্বন্দ্ব। তারপরেও স্বাধীনতার পরবর্তী সময়ে এসেছে অনেক বাধা। তাই সেদিনের যোদ্ধারা বলছেন, যদি এ বাধা অতিক্রম করা যায় তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে অনেক দূর। শাফিন জাহিদ, সময় সংবাদ, নবীনগর, সাভার। চুলার অনিরাপদ সংযোগ, অন্য সেবা সংস্থা দ্বারা গ্যাস লাইনের ক্ষতি ও বিদ্যুতের খোলা তারের কারণে গ্যাস লাইনে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে এমন আশঙ্কা নগরবিদদের। তারা বলছেন, স্বয়ংক্রিয়ভাবে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় ভূমিকম্পের সময় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন মিজানুর রহমান খবিরের প্রতিবেদনে।
সারা দেশে প্রায় প্রতি বছরই গ্যাস লাইনের বিভিন্ন ত্রুটির কারণে ছোট বড় দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, মূল সংযোগ থেকে বাসাবাড়িতে নেওয়া লাইনগুলো তৈরি হয় তুলনামূলক নিম্নমানের পাইপ দিয়ে। তাই সামান্য আঘাতেই এগুলোতে লিকেজ ভেঙে বা বেঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোবাংলার 6টি কোম্পানির বৈধ সংযোগের পাশাপাশি সবগুলো সরবরাহ প্রতিষ্ঠানে রয়েছে বিপুল সংখ্যক অবৈধ ব্যবহারকারী। নিয়মিত তদারকি না থাকায় সব সংযোগই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য বিশেষজ্ঞদের। চুলা খুলে নতুন করে চুলা স্থাপন করে এই সময়ে আমার ধারণা তারা সঠিক মিস্ত্রি বা সঠিক ম্যান পাওয়ার নিয়োগ দিয়ে এই কাজগুলি করান না। তিতাস পরিকল্পিতভাবে নকশা প্রণয়ন করে সেই নকশা কাঠামো অনুযায়ী পুরো কার্যক্রমটা করেনি। ভূকম্পন অনুভূত হলে এই গ্যাসের লাইনগুলো রাইজারের গোড়ায় অথবা চুলার গোড়ায় ছুটে যেতে পারে এবং সেই ছুটার পাশাপাশি বৈদ্যুতিক লাইনগুলো যেহেতু উন্মুক্ত, এগুলো স্পার্ক তৈরি করতে পারে, তাহলে একটি অনেক ঘন অগ্নিকাণ্ডের ঘটনা তৈরি হতে পারে। খোলা তারে বিদ্যুৎ সরবরাহ ও গ্যাসের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করা আপাতত সম্ভব নয়। তাই ভূমিকম্পের সময় গ্যাস সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করাই তুলনামূলক সহজ সমাধান বলে মন্তব্য বিশেষজ্ঞদের। বিষয়টি তিতাসেরও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যদি ভূকম্প বেশি অনুভূত হয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু তার কার্যক্রমের দিক থেকে এতটুকু তা এগোয়নি। এর ফলে ভালনারেবিলিটি কিন্তু রয়েই গেল। স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য যেটা বলা হয়েছিল সেসমিক শাট আপ ভালভ, এই জিনিসগুলো কি এখন সংযোজন করতে হবে সেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। এগুলো সংগ্রহের ব্যাপারে প্রক্রিয়াটাও চলমান আছে। দুর্ঘটনা রোধে সরবরাহ লাইন নিয়মিত তদারকি, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং গ্রাহক পর্যায়ে সেবার মান ও সচেতনতা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নরসিংদীর বেলাবতে কলেজ ছাত্রীকে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ। পদ্মা সেতু নিয়ে প্রতি মাসের 1 তারিখে সময় সংবাদ বিশেষ রিপোর্ট প্রচার করে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। আগামী বর্ষার আগেই 2টি পিলার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে পদ্মা সেতুতে। এরই মধ্যে 6 ও 7 নম্বর ব্লকে পাইল বসানো চলছে। আর বর্ষা মৌসুমে কাজের গতি স্বাভাবিক রাখতে নদীর চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত মূল সেতুতে 22% কাজের লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 16তম পর্ব। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অনিশ্চয়তা আর মেঘের আধার ছিল শুরুতেই। সেই অমানিসা কেটে গিয়ে আলোর পথে যাত্রা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর। এখন চলছে 2টি পিলার বসানো। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাজ শুরু হয় 7 নম্বর ব্লকে। 6টি পাইলের উপর একটি পিলার বসানো যেহেতু সমসাপেক্ষ ব্যাপার, তাই 7 নম্বর ব্লকে 3টি পাইল বসানোর পরই কাজ ধরা হয়েছে এই 6 নম্বর ব্লকে। আর এখন পর্যন্ত 6 নম্বর ব্লকে পাইল বসানো হয়েছে 2টি। আর এভাবেই আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে মাওয়া প্রান্তের দিকে আরও পাইল বসানোর কাজ শুরু হবে। 6 নম্বর ব্লকটি পদ্মার মাওয়া প্রান্ত থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফেব্রুয়ারি মাসের শুরুতে এখানে শুরু হয় কাজ। চীনের মেজর ব্রিজ কোম্পানির তত্ত্বাবধানে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। এখন পর্যন্ত এই ব্লকে যে 2টি পাইল নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে সেগুলোর দৈর্ঘ্য 70 মিটার করে। ক্রমান্বয়ে এখানে আরও 4টি পাইল বসানো হবে। তবে বর্ষায় পদ্মা নদীতে সর্বোচ্চ 40 থেকে 45 মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে পাইলগুলো পড়ে যাওয়ার আশঙ্কাকে বিবেচনায় রেখে সবগুলো পাইলের সঙ্গে জোড়া দেওয়া হবে আরও 50 মিটার করে। এইভাবে 6টি পাইল বসে যাওয়ার পর সেগুলো রড, কনক্রিট ও বালু দিয়ে ভরাট করে ক্যাপ বসিয়ে দেওয়া হবে। আর তার উপর স্ট্রাকচার নির্মাণ করা হলেই পূর্ণতা পাবে একটি পিলার। সয়েল ইনভেস্টিগেশন এটা কাজ চলতেছে। এটা প্রায় আমাদের 70% হয়ে গেছে। 20টা টেস্ট পাইল হওয়ার কথা, এর মধ্যে আমাদের 10টার মতো হয়ে গেছে। সার্ভিস পাইলও আমরা 5টা পাইল হয়ে গেছে, 6 নম্বর আমাদের পাইল চলতেছে। চরের মাঝখানে একটা ক্যাম্প করার চিন্তা করছি যাতে লোকজনের যাতায়াত সহজ হয়। বর্ষায় মূল নদীতে তীব্র স্রোতের কারণে কাজ করা কঠিন হবে। বিষয়টিকে আমলে নিয়ে এই সময়টায় কাজের গতি স্বাভাবিক রাখতে এর মধ্যেই নদীর চর কেটে তৈরি করা হয়েছে চ্যানেল। বর্ষার সময়টায় এই চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। মেনলি জাঞ্জিরা সাইডে বেশি হবে, জাঞ্জিরা সাইডে স্রোত কম, তো ওই সাইডেই আমরা প্ল্যান করছি। পুরো প্রকল্পের কাজে গতি আনতে এই বছরের মধ্যে
1600 কিলোজুল ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার এবং 1000 টন ওজনের আরও একটি ভাসমান ক্রেন যোগ করা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নরসিংদীতে কলেজ ছাত্রী দীপা হত্যা মামলায় আলামিন নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা নজিব এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় 2015 সালের 7 মে বেলাব উপজেলার শামসুজ্জামানের মেয়ে ও নরসিংদী সরকারি কলেজের বিবিএ শিক্ষার্থী রিনফি আক্তার দীপাকে কুপিয়ে হত্যা করে স্থানীয় বখাটে আলামিন। এ সময় তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ঘটনায় পরদিন আলামিনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। তদন্ত শেষে ওই বছরের 8 সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এই মোকদ্দমায় সর্বমোট 13 জন সাক্ষী উপস্থাপন করি এবং মামলা অপরাধ সন্দেহভাবে প্রমাণে সক্ষম হই। বিজ্ঞ আদালত আজ 11টায় জনকণ্য আদালত রায় প্রকাশ করেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সিরাজগঞ্জে দুর্বৃত্তের হামলায় কোরবান আলী নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। গতরাতে শাহজাহাদপুরের কায়েমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাত 9:30টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের শরাবপুর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবানকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সকালে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। রংপুরে মানহানির মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীদের নিয়ে দুপুরে রংপুরে আদালতে হাজির হন মাহফুজ আনাম। তার জামিন আবেদনের উপর দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন। এ সময় 1000 টাকা মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া মামলাটি আমলি আদালত থেকে বিচারিক আদালতে স্থানান্তর করে 26 মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। ডেইলি স্টারের ভূমিকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। 1-11-2 বছর অবধি ছিল, তো সেখানে এই খবরের কাগজের সামগ্রিক ভূমিকাটা দেখা উচিত এবং একটা খবরের কাগজের মূল অবস্থান হচ্ছে তার সম্পাদকীয় পজিশন। তো ডেইলি স্টার সম্পাদকীয়তে এই 2 বছর কি অবস্থান নিয়েছিল, আমি সবাইকে অনুরোধ করব ওটা দেখতে। এবং আলোচনা বহু হচ্ছে, আলোচনাটা আরেকটু তথ্যভিত্তিক হলে আমরা সবাই উপকৃত হব। জাতির জনকের কন্যার ভাবমূর্তি নষ্ট করে উনি সারা দেশে লক্ষ লক্ষ সমর্থক এবং ভক্ত সহ সুধীমণ্ডলী এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অবমাননা করেছেন এবং একটা আত্মমর্যাদা হানি করেছেন। এটি অবশ্যই মানহানিকর। আমি মামলা দায়ের করে সেদিনও বলেছি, আজকেও বলেছি, তার শাস্তি হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি। মাননীয় আদালতে ওনারা উপস্থাপন করছেন, মাননীয় আদালত সার্বিক বিবেচনায় আসামিকে জামিন দিয়া বিচারের জন্য পরবর্তী আদালতে বদলি করছেন। আগামী তারিখ থাকলো 26/5। কর্মক্ষেত্রে নারীরা তাদের কর্মদক্ষতা দেখাতে পারলে এবং পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে নারীরা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, নারীদের উন্নয়ন হলে শুধু তার উন্নয়ন হবে না, এতে সমাজের অর্থনৈতিক উন্নয়ন হবে। সব জায়গায় এখনো নারীরা মূলধারায় পৌঁছাতে পারেনি, তাই নারীদের জন্য কোটা পদ্ধতি রাখতে হবে বলেও মনে করেন জাতীয় সংসদের স্পিকার। এ সময় তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের যত বেশি অংশগ্রহণ থাকবে তারা তত বেশি পুরুষের সহযোগিতা পাবে। নারীর প্রতি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা যাবে না, কেবলই একটা কারণে যে তিনি নারী। যত বেশি নারী সাহস করে এগিয়ে আসবেন, যত বেশি তারা অংশগ্রহণ করবেন, তাদের পুরুষ সহকর্মীদেরকে তারা পাশে পাবেন। কোটা সিস্টেম আছে থাকুক, যতক্ষণ পর্যন্ত আমরা সব জায়গাতে নারীদেরকে মেইন স্ট্রিমিং করতে না পারি। কিন্তু সেটা করতে হলে যে মেইন স্ট্রিমিং এর প্রয়োজন, সেই জায়গাটিতে আমরা এখনো পৌঁছাতে পারি নাই। কিন্তু আমাদের মনে হয় যে সেই জায়গাটিতে আরো অনেক বেশি জোর দিতে হবে।
দিন দিনই প্রকট হয়ে উঠছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট। অথচ প্রতি বছরই বাড়ছে শিক্ষার্থী, কিন্তু ছাত্রাবাস চালু না হয় বিপাকে পড়ছেন এসব শিক্ষার্থীরা। তবে শিগগিরই শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাহমুদুল নবী তোলার ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2011 সালের 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 2012 সালের 24 জানুয়ারি। প্রতি বছর বাড়ছে শিক্ষার্থী। বর্তমানে মোট শিক্ষার্থী 5054 জন, কিন্তু কোনো ছাত্রাবাস চালু না হওয়ায় নানা সমস্যার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। হল না থাকায় আমরা বাইরে থেকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। ভাড়া বাসায় থাকার কারণে আমাদের নিজেদের রান্না করে খেতে হয়, এ কারণে আমাদের পড়াশোনায় খুব ক্ষতি হয়। আমাদের খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়, বন আসার কারণে অনেকদিন না খেয়ে আমাদের ক্যাম্পাসে যেতে হয়। ইউনিভার্সিটি থেকে ভাড়া বাসা অনেক দূরে হয়, পথে অনেক সময় নষ্ট হয়। অনেক সমস্যা আমাদের, তাই বরিশাল বিশ্ববিদ্যালয় হল চালু করা জরুরি। নানা জটিলতায় ছাত্রাবাস নির্মাণ শেষ হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী। তবে খুব শিগগিরই নির্মাণাধীন ছাত্রাবাস চালু হবে বলে জানালেন ভিসি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট 12টি নির্মাণাধীন ভবনের মধ্যে 3টি হলো হোস্টেল ভবন। নানা সমস্যার কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে পারেন নাই, তবে তারা কাজ অতি দ্রুত শেষ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই হলের কাজ প্রায় 90% শেষ, বাকি কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে এবং এটি শেষ হলেই ছাত্রছাত্রীদেরকে হলে উঠানো হবে এবং তখন আমি আশা করি তাদের যে একটা অভিযোগ বা আক্ষেপ সেটি আর থাকবে না। 2012 সালের 29 নভেম্বর দুটি ছাত্র একটি ছাত্রী হল নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। এর প্রতিটির ধারণ ক্ষমতা 250 জন করে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরো থাকছে। বগুড়ায় রেলের জায়গা দখলের অভিযোগ, স্থাপনা নির্মাণ সহ জমিও বিক্রি করছেন প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযানে লোকবল নেই অজুহাত কর্তৃপক্ষের। গত 20 বছরে বগুড়া জেলায় বিপুল পরিমাণ রেলের জায়গা বেদখল হয়ে গেছে। প্রভাবশালীরা এসব জায়গা দখল করে বাড়িঘর ও মার্কেট নির্মাণ করেছেন, কেউ আবার বিক্রি করেছেন অন্যের কাছে। বেহাত হয়ে যাওয়া রেলের এসব জায়গা উদ্ধারে নেই কোনো কার্যকর ব্যবস্থা। রেলের ভূসম্পত্তি বিভাগের স্থানীয় কর্মকর্তা বলছেন, লোকবলের অভাবে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না। রবিউল ইসলামের ছবিতে মাজিদুর রহমানের রিপোর্ট। বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সান্তাহার থেকে সোনাতলা পর্যন্ত রেল লাইন রয়েছে 73 কিলোমিটার। জমি রয়েছে 1292 একর। এর মধ্যে রেলের অপারেশনের কাজে ব্যবহার হয় মাত্র 343 একর। বাকি জমি কিছু লিজ দেওয়া হলেও বেশিরভাগ জমি রয়েছে বেদখলে। শহরে জামিলনগরে মূল্যবান 7 একর জমিতে রয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর। দখলদারদের অভিযোগ, জহুরুল সহ 3 প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে তাদের কাছে জমি হস্তান্তর করেছে। আমি জহুরুল আর দোয়েলের কাছ থেকে এই জায়গাটা নিছি, ওরা আমাকে এভাবেই দিছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যেটা রেলের জায়গা। আমি 3 মাস হলে ভাড়া নিছি, রানার জায়গা, এখন রেলের জায়গা না কার জায়গা আমি জানি না। জায়গাটা ওই যে জহুরুল ভাই ছিল, উনি আমার কাছে স্থাপনা বাবদ অল্প কিছু টাকা নিছে। তবে জহুরুলের দাবি, রেলের কোনো জায়গা তিনি বিক্রি করেননি। না না, আমি কেন টাকা নেব? আমার তো জায়গাই নয়, এটা আমার জায়গা নয়, তো আমি টাকা নেব কেন? রেলের জায়গা বেচা যায় না, টাকাও নেওয়া যায় না। এলাকাবাসীর দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক। আবির ম্যাচ আছে, দোকানপাট যত আছে রাস্তাঘাট সব রেলের জায়গা। এই জমিগুলার আবার উচ্ছেদ করা হোক এবং উদ্ধার করা হোক, সরকার ট্যাক্স পাক, খাজনা পাক, এটা আমরা এলাকা হিসেবে আমরা দাবি। রেলের ভূমি সংশ্লিষ্টরা জানালেন, জনবল অভাবে সময় মতো উচ্ছেদ অভিযান করা যাচ্ছে না। যেখানে যে সংবাদ পাচ্ছি আমরা উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছি, প্রতি মাসে 2-3টা করে উচ্ছেদ প্রক্রিয়া চলমান। লোকবল বেশি হলে যে আমাদের সমস্যা সমাধান করা সহজ। বগুড়া রেলওয়ের কাছারি অফিসের তথ্য মতে প্রতি বছর এ জেলা থেকে নিজের জমি থেকে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আয় হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে আজ থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। চাঁদপুরের শাকনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এবং সাগর তীরবর্তী আরও 4টি নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলে নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সহ চিহ্নিত চারণ ক্ষেত্রগুলোতে ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ।
ইলিশ অভয়াশ্রম হিসেবে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় ইতিমধ্যে বিভিন্ন জনসচেতনমূলক কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা হয়েছে। তারপরেও যদি কেউ নদীতে এই নিষেধাজ্ঞা অমান্য করে নামে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরিয়ায় বেশ কয়েকটি অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আইএস এবং আল নুসরাহ সহ সিরিয়ার অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যৌথ বিমান হামলার কৌশল নির্ধারণ করছে বলেও এ সময় জানান তিনি। অন্যদিকে সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির প্রধান বিরোধী জোট এইচএনসি। সোমবার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেশটির হামা প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে আসাদ বিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে সরকারি বাহিনীর সদস্যদের মর্টার ও বিমান হামলা চালাতে দেখা যায়। এ অবস্থায় দেশটিতে গত 4 দিন ধরে ওঠা যুদ্ধবিরতি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগের তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেই সঙ্গে আইএস আল নুসরা সহ সিরিয়ায় অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কৌশল নির্ধারণ করছে বলেও জানান তিনি। আগামী কয়েকদিন যুদ্ধবিরতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গত 5 বছর ধরে চলা এই সংঘাত বন্ধ করা আসলেই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কেননা সিরিয়ায় প্রায় 100-র মতো বিদ্রোহী গ্রুপ রয়েছে আর এদের সবাইকে যুদ্ধবিরতিতে বাধ্য করাও একটি কঠিন কাজ। আশা করছি এ মাসে অনুষ্ঠিতব্য জেনেভা আলোচনায় সব পক্ষের অংশগ্রহণে একটি জোর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অচিরেই এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হব। যুদ্ধবিরতি শুরুর পর থেকে রাশিয়ার পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধবিরতির অভিযোগ আনা হলেও এবার আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে সিরিয়ার প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। সোমবারও সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে আসাদ বিরোধীদের লক্ষ্য করে রুশ বাহিনী 10 দফা এবং সরকারি বাহিনী 16 দফা বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 18 জন নিহত এবং 68 জন আহত হয়েছেন। এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষণ সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। এছাড়াও তুরস্ক সরকার সিরিয়ায় যুদ্ধবিরতিকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে রাশিয়া। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতি বিষয়ক 2টি সমন্বয় কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এ সময় দেশটিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের সাম্প্রতিক অভিযোগগুলো নিয়ে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরার সঙ্গেও আলোচনা করেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সোমবার ফ্রান্সের ক্যালে শরণার্থী শিবিরে পুলিশ ও শরণার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। একই দিন গ্রিসের সঙ্গে মেসিডোনিয়া সীমান্তে শরণার্থীরা প্রাচীর ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে তাদের উপর টিয়ার গ্যাস ও স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে সীমান্তে কড়াকড়ি আরোপের বিরোধিতা করে ইউরোপের দেশগুলোকে আরও বেশি শরণার্থী আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সোমবার ফ্রান্সের ক্যালের জঙ্গল শিবিরে পুলিশ ও শরণার্থীদের মধ্যে দিনভর সংঘর্ষ চলে। শিবিরে থাকা শরণার্থীদের উচ্ছেদে পুলিশ অভিযান শুরু করলে বিক্ষুব্ধ শরণার্থীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ক্ষুব্ধ শরণার্থীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। একই ঘটনা ঘটেছে গ্রিসের সঙ্গে মেসিডোনিয়া সীমান্তে। মেসিডোনিয়ার সরকার সীমান্তে কড়াকড়ি আরোপের পর গ্রিসের ইদোমেনি শিবিরে আটকে থাকা বিক্ষুব্ধ শরণার্থীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে কাঁটাতারের বেড়া ভেঙে মেসিডোনিয়ার প্রবেশের চেষ্টা করে। তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ও স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এসব ঘটনায় 2 জন আহত হয়। একদিকে যখন ইউরোপের বিভিন্ন দেশ শরণার্থীদের ঠেকাতে কঠোর নীতি অনুসরণ করছে, তখন আবারও সীমান্তে কড়াকড়ি আরোপের বিরোধিতা করে ইউরোপের দেশগুলোকে আরো বেশি শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। লেবাননের অধিবাসী সংখ্যা 50 লাখ এবং সেখানে শরণার্থী রয়েছে 15 লাখ। তুরস্কে 7 কোটি অধিবাসী রয়েছে, যেখানে শরণার্থী সংখ্যা 25 লাখ। তাই 50 কোটি ইউরোপীয় যদি প্রতিবেশী অঞ্চল সিরিয়ার 10 লাখ শরণার্থীকে আশ্রয় দেয়, তা কি খুব বড় বিষয় হবে? আমি মনে করি সিরিয়ার এ সংকটের সময় ইউরোপবাসীর দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এদিকে গ্রিসের সামোস দ্বীপের কাছে একটি নৌকা থেকে 51 জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের সামোস দ্বীপে নিয়ে যাওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষা সংস্থা ফ্রন্টেক্সের অংশ হিসেবে গ্রিসে অভিযান চালিয়ে আসছে ইতালীয় কোস্টগার্ড। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে হারের পর দুর্দান্ত বোলিং পারফরমেন্সে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম বাংলাদেশ।
আরও একটি এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। বিশ্লেষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা জানালেন, পাকিস্তানের বিপক্ষে জিততে ব্যাটিংয়েও ধার বাড়াতে হবে। সাব্বিরের মতো জ্বলে উঠতে হবে সিনিয়র ব্যাটসম্যানদেরও। আর বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে সন্তুষ্ট নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আরও একটি এশিয়া কাপ, আরও একটি ফাইনালের হাতছানি। তাসকিনের ক্ষুরধার ওপেনিং স্পেল, আলামিনের পারফেক্ট ডেড বোলিং আর মুস্তাফিজের ভেরিয়েশন ভারতের টপ অর্ডারের ভিত নাড়াতে আর আরব আমিরাত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে বড় ভূমিকা রাখে টাইগার বোলিং আক্রমণ। মুদ্রার উল্টো পিঠে চোখ রাঙাচ্ছে ব্যাটিং এর দৈন্যতা। এক সাব্বির ছাড়া যে কেউই নিজের খেলাটা খেলতে পারছেন না। আশিস নেহরা, নবাগত হার্দিক পান্ডে কিংবা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, বল হাতে যেই আসুক না কেন উদ্বোধনী জুটি যেন ক্রিজে থাকতেই আগ্রহী নয়। ক্রিকেট সংশ্লিষ্টরা জানালেন, বোলিং এর উপর নির্ভর করেই জয়ের ছক কষতে হবে টাইগারদের। ব্যাটিং অর্ডার বলেন বা ব্যাটসম্যানদের যে অ্যাটাকিং মুড বা অ্যাটাকিং শট খেলা, সবকিছু মিলে আমাদের টার্গেট কিন্তু 150-র উপরে খুব একটা কখনোই যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি দেখবেন অন্যান্য দেশ হয়তো 170-80 করতে পারে, বাট আমাদের যে ব্যাটিং অর্ডার বা ব্যাটিং সেট আপটা হয়েছে, সেখানে আমাদের টার্গেট কিন্তু সবসময় থাকবে 150 অ্যারাউন্ড। শুরুতে কিন্তু অনেক বল সুইং করছে। টি-20 ক্রিকেটে এত সুইং করলে ওপেনারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়, কারণ ওপেনারদের উপর একটা দায়িত্বই থাকে যে শুরুতেই যে রান করে দিয়ে আসা। সতীর্থরা যখন ব্যাটিংয়ে ব্যর্থ, তখন উইকেটের চারপাশেই সমান স্বচ্ছন্দ সাব্বির রহমান। ক্রিজে দাঁড়িয়ে সামান্য স্টান্স পরিবর্তন করে ভরকে দেন প্রতিপক্ষ বোলারদের। বিশ্লেষকরা পঞ্চমুখ সাব্বির বন্দনায়। সব ধরনের ফর্মেটে ভালো করে সামর্থ্য আছে। ডেফিনেট টি-20 ক্রিকেটে একটু স্পেশাল অ্যাবিলিটি লাগে, যেটা ওর মধ্যে খুব ভালো মতো আছে, অন্যদের থেকে মনে একটু বেশি আছে। সব মিলিয়ে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও এশিয়া কাপের মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাবেকরাও বিশ্বাস করেন, পাকিস্তানের বিপক্ষে ফেভারিট থাকবে টাইগাররা। এই এশিয়া কাপটা কিন্তু আমাদের বেশ ভালোই যাচ্ছে। প্রথম ম্যাচটা হয়তো হেরে গেছি, দ্যাটস ফাইন, বাট পরের দুটি ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করেছি এবং ফাইনাল থেকে জাস্ট এক পা দূরে দাঁড়িয়ে আছি। যে কোনো ফরম্যাটে যে কোনো লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার অ্যাবিলিটি আমাদের রয়েছে। টি-20তে কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচ জেতাটা আমাদের মনে কনফিডেন্স দিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে তো ডু অর ডাই ম্যাচ আমি বলবো। এখানে অনেক ক্যালকুলেশন আছে, রান রেটের ব্যাপার, দুইটা উইন হলে কি হবে না হবে, সব কিছু বাদ দিয়ে সিম্পল ক্যালকুলেশন যদি আমরা দেখি, সেটা হলো পাকিস্তানের সঙ্গে উইন করা। সো আমার কাছে মনে হয় যে পাকিস্তান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সকাল থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় শুরু হয় এই ম্যাচের টিকিট বিক্রি, কিন্তু 10টায় শুরু হলেও বেলা 12টার মধ্যেই সব ধরনের টিকিট শেষ বলে বন্ধ করে দেওয়া হয় টিকিট বিক্রির কেন্দ্রটি। তারপরও বন্ধ হয়, কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে টিকিট প্রত্যাশীরা জানান, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের টিকিট কিনতে গতরাত থেকেই ইউসিবির মিরপুর শাখায় অপেক্ষা করছেন তারা। আজ সকাল থেকে টিকিট বিক্রি শুরু করা হলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট তারা পাননি টিকিট, কাঙ্ক্ষিত টিকিট। কেউ কেউ অভিযোগের সুর তুলেছেন কালোবাজারিরও, আর এজন্য অনেকেই দায়ী করেছেন পুলিশকে। এদিকে ব্যাংক কর্মকর্তার দাবি, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই বিক্রি হয়েছে ম্যাচের টিকিট। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর রামপুরায় দুই ভাই বোনকে শ্বাসরোধেই হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট, শরীরে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। রাজধানীর ধানমন্ডি থেকে এইচএসসি পরীক্ষার্থী ও কুমিল্লায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার। কুমিল্লায় দুই শিশু হত্যার প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেফতার। এটিএম কার্ড জালিয়াতির সাথে দেশের কমপক্ষে 40টি ব্যবসা প্রতিষ্ঠান জড়িত, রিমান্ডে জানিয়েছে পোল্যান্ডের সেই নাগরিক। পদ্মা সেতুতে এখন পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। আগামী বর্ষার আগেই দুটি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। এবং এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। আগামীকালের বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট পেতে ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।